আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাও। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী লিটন করের একক চিত্রকলা প্রদর্শনী শি দ্য ইউনিভার্স দ্য ইনফিনিটি উইদিন হার। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ের প্রদর্শনী চলবে 26 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংবাদ। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। ফুপি কিছু বলেছে তোমাকে? না, খালা আমারে কি করব? খালা তো আমার আদর করে, স্নেহ করে। তোমার চোখ কিন্তু তা বলে না মিন্টু ভাই। জুথি, চোখের ভাষা বোঝা এত সহজ না। চোখের ভাষা বোঝা খুব কঠিন। থাপ্পড় দিয়েছি, বেয়াদবি করেছে, কষে থাপ্পড় দিয়েছি। না না ফুপি, তুমি একদম কাজটা ঠিক করোনি। তুমি কেন মিন্টু ভাইকে থাপ্পড় মেরেছো? কেন মারবো না? ও বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায় কেন? হ্যাঁ, তুমি লিটারালি সাইকো হয়ে গেছো। একদম সাইকোর সাথে আমার কোনো কথা। সরো এখান থেকে। সাহেব ভাই বিশ্বাস করেন, ও জাস্ট আমাকে ফাঁসাতে চাইছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী লিটন কর। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। 18 জুলাই থেকে আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে আপনার প্রথম একক প্রদর্শনী শুরু হয়েছে, যার নামটি ভীষণ চমৎকার, শি দ্য ইউনিভার্স দ্য ইনফিনিটি উইদিন হার। এই যে এতগুলো বছর পর এসে মানে চিত্রশিল্পী হিসেবে নিজের একটি একক প্রদর্শনী কেমন লাগছে বা কি আসলে অনুভূতিটা? অসাধারণ, মানে আমার ধারণাই ছিল না, আমার এতদিন করা হয়নি। আমি দীর্ঘ সময় ছবিও আঁকিনি। ইনফ্যাক্ট প্রায় 94-95 সালের পরে আমি পড়ালেখা শেষ করার পরে আমি আর ইউনিভার্সিটিতে ক্যানভাস এবং রং তুলি রেখে চলে আসছিলাম চিটাগং ইউনিভার্সিটিতে। আর ছবি আঁকা হয়নি। জীবনের তাপে চাপে আসলে অনেক অন্য দিকে কাজ করতে হয়েছে এবং সিনেমার প্রেমে পড়েছিলাম, সবকিছু মিলে এখনো আছি। তো দীর্ঘ সময় পরে আমার আসলে কোভিড সময়টায় আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু আমার আমিকে ফেরত দিয়ে গেছে। তো ওই সময়ে আমি আসলে আবার ছবি আঁকতে শুরু করলাম এবং আমার কিছু পুরনো ক্যানভাস ছিল যেগুলোতে 15 বছর ধরে কোনো রং লাগানো হয়নি, বানানো হয়েছিল। সেই ক্যানভাসগুলো এখন আলিয়াসে আছে, মানে সেগুলোতে আঁকা হয়েছে, এখন প্রদর্শিত হচ্ছে। সো এখানে আরো 10টা ছবি, মানে 25টা মোট ছবি। সো এটা খুবই দারুণ অভিজ্ঞতা। আমার যেটা মনে হয়েছিল সবসময়, আমি এমন কি বলবো বা আমি এমন কি বলতে চাই যেটা বলা হয়নি, হ্যাঁ যেটা বলা হয়নি, কিংবা আমি মানুষকে ডেকে এনে দেখাবো যে আমি কিছু বলতে চাই। সো ওইটা আমার কাছে খুব টাফ কাজ মনে হয়। সো এই সময়ে সেই বয়সে এসে আমার কাছে মনে হয় যে আমি জীবনের অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। সো ফলে আমার জীবনে অনেক গল্প তৈরি হয়েছে। সেই গল্পগুলো আসলে শেয়ার করা দরকার। দ্যাটস ওয়াই আমি এটা একটু টাফ টাইম এই সময়টা, কিন্তু এই টাফ টাইমেও আমি আসলে আমার মনে হচ্ছে না আসলে চ্যালেঞ্জটা টাফ টাইমে নিতে হবে। আমি এটা শুরু করেছি অ্যান্ড এটার ফিডব্যাক খুবই ভালো। 18 জুলাই যেহেতু শুরু হয়েছে এবং উদ্বোধনী আয়োজনটা তো সেদিনই ছিল, কেমন ছিল সবকিছু মিলিয়ে? অসাধারণ, মানে যারা গিয়েছেন, যারা দেখেছেন, সবাই খুবই আমি বলবো একত্রে অ্যাপ্রিশিয়েট করেছে।
এবং অসংখ্য মানুষ গিয়েছিলেন। আমাদের অনেক ভিড় হয়ে গেছিল, অনেক গরম ছিল, এবং আমার স্বল্পদৈর্ঘ্য ছবি আইসিইউটা ওখানে দেখানো হচ্ছিল। তো প্রথমে আমরা ওটা দেখাই, তারপরে এক্সিবিশনটা ওপেনিং হয়। অ্যান্ড ফ্যান্টাস্টিক। অ্যান্ড সেকেন্ড ডেতে আমি এটাতে একটু অন্যরকম করে কাজ করার চেষ্টা করেছি। নর্মালি আমাদের এখানে যেটা হয় যে আর্ট এক্সিবিশন মানে শুধুই আর্ট এক্সিবিশন, তো আমার কাছে মনে হয়েছে আমি অনেকগুলো আর্ট এক্সিবিশন এক্সপিরিয়েন্স করেছি লাইফে, তাই না? সো ফলে আমি দেখেছি যে একটা আর্ট এক্সিবিশনে যেটা হয় যে নর্মালি আর্টিস্ট কিংবা তার সারাউন্ডিংসের লোকজনরাই আসলে আসা যাওয়া করে, অন্য মানুষজন আসলে যেতে মানে খুব কমিউনিটির ভিতরের মানুষজনই বেশি যায়। সো আগ্রহ বোধ করে না অন্যরা। সো আমার তখন মনে হলো যে এটা যেহেতু আমি 360 ডিগ্রি কাজ করি, আমি সিনেমার জন্য কাজ করি, আমি ইন্টেরিয়র করি, আমি একসময় থিয়েটার করতাম, সো সব মিলে আমার নানা জায়গার বন্ধুরা আছেন। তো আমি যেহেতু দীর্ঘ সময় পরে আসলে বের হয়েছি, হ্যাঁ, সো বা জনসমক্ষে আসছি কথা বলতে, তো আমি আমার এরকম কিছু বন্ধুরা আছে যারা আসলে আমার মতোই, হ্যাঁ, সো আমি তাদেরকেও বের করে আনার চেষ্টা করছি এক্সিবিশনে। এরকম যেমন গত পরশুদিন পোস্ট অফিস সোসাইটি নামে একটা গানের গ্রুপ গান করেছে। সো ওরা বেসিক্যালি আর্কিটেক্ট, ওরা নিজেরা গান লেখে 25 বছর ধরে, কেউ কোনোদিন এই গান শুনে নাই কেউ। সো আমার একটা ক্যাফে ছিল উত্তরায়, উইন্ডব্লোস নামে, ওইখানে আমি একবার ওকে ডেকে প্রোগ্রাম করেছিলাম। তো ও কোথাও যেতে চায় না, কোনো প্রোগ্রাম করবে না, নিজেরা প্র্যাকটিস করে, এখনও রেকর্ডও করে নাই। কিন্তু পরশুদিন এটা হওয়ার পরে এখন নানা জায়গা থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছে এবং বলছে যে এটা আরেকবার করা যায় কিনা। সো খুবই মানে অসাধারণ গান করে ওরা। সো এরকম আমার এখানে 8 দিনের প্রোগ্রামে আমি নানা রকমের আয়োজন রেখেছি, মানে 18 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। প্রতিদিনই কিছু না কিছু থাকছে, মানে গানের আয়োজনটা থাকছে, গান থাকছে, কথা এক্সিবিশনের থাকছে, পাশাপাশি এই বিষয়গুলো থাকছে, অন্য কিছু থাকছে। সেটা কটা থেকে শুরু হয়? নরমালি শুরু হয় 7টা, আর আমার স্বল্পদৈর্ঘ্য ছবিটি দেখানো হয় 6টার সময় প্রতিদিন। আচ্ছা, এই যে এত কিছুর একটা মিশেল, এই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করেছে। আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন এক্সিবিশন দেখে মনে হচ্ছে মানে সেটা ওয়ান ওয়ে, মানে যখন এতগুলো আয়োজন থাকে তখন কিন্তু বোথ ওয়ে, একটা কনভারসেশনের মতো। যারা আসছেন দর্শক ছবিগুলো দেখতে, তারা আসলে রিলেট করতে পারছেন কিনা ছবিগুলোর সাথে? আই হোপ, বিকজ আমি একটা ইন্টারেস্টিং গেম খেলেছি, মানে আমি এটা আজকে বলছি এখানে, এটা আমি কোথাও বলিনি। নর্মালি যেটা হয় এক্সিবিশনে গেলে একটা ছবির একটা টাইটেল নেম থাকে, একটা ডেসক্রিপশন থাকে, আমি এগুলো কিছুই লিখিনি। আমি জাস্ট সি দ্য ইউনিভার্স দ্য ইনফিনিট উইদিন হার, এটাই আমি আসলে এক্সিবিশনে শো করেছি, মূল টাইটেলটা। কিন্তু প্রতিটা ছবির নিচে আমি কোনো ডেসক্রিপশন দিইনি, কোনো টাইটেল নেমও দিইনি। বা সো অনেকেই, যেমন সেদিন আমার ইন্টারভিউ করছিল ইয়েতে ডেলি স্টার থেকে একজন, তো আমাকে জিজ্ঞেস করছিল কয়েকটা ছবি নোট করে যে এগুলো কি বোঝাতে চেয়েছেন। তো আমি বলছি আমি কি বোঝাতে চেয়েছি সেটা তো আমি ক্যানভাসেই বলেছি। আমি আসলে কানেক্ট করতে আসছি, যে আমি আসলে ইন্টারেক্ট করতে আসছি, যে আসলে আমি যা বলতে চাচ্ছি সেটা ক্যানভাসে বলার পরেও যদি আমার নিজের বলতে হয় তাহলে আমি ব্যর্থ। কারণ আমি তো সব দর্শককে তো আসলে গিয়ে বলতে পারবো না নিশ্চয়ই, তাই না? সো ফলে দর্শকের নিজেরও একটা ইমাজিনেশন থাকতে হবে। এক্স্যাক্টলি। সো আমি এটা অফ করি নাই, সো আমি এটা ওপেন করে রেখেছি। ইন্টারেস্টিংলি ওনার নামটা আমার ঠিক মনে আসছে না এখন, তো আমি ওনাকে সামনে দাঁড় করালাম যে আপনি বলেন আপনি কি দেখতে পান বা আপনার কি ফিলিং এটা দেখে। তো উনি না 90% চলে গেল কাছাকাছি, মানে কারণ আমি অ্যাবস্ট্রাক্ট আঁকিনি, আমার ভাবনাটা অ্যাবস্ট্রাক্ট, বাট আমার ছবি রিয়েলিস্টিক ফর্মে, সো রিয়েলিস্টিক ফর্মে। সো আর আমি সো রিয়েলিস্টিক বা রিয়েলিস্টিক এসব ফর্ম টম নিয়ে আমি ভাবি নাই যখন আমি আঁকছি। হ্যাঁ, যে আমি এগুলো জানি যেহেতু আমি আসলে পড়ছি এই বিষয়ে। সো ফলে আমি সবই দীর্ঘদিন আপনার বিভিন্ন সেক্টরে কাজের অভিজ্ঞতা ছিল, সুতরাং পোর্ট্রে করার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। আমি হিস্ট্রি তো জানি, মানে আমি সিনেমার হিস্ট্রিও জানি, আমি সবটাই আমার কাজ করতে থিয়েটারটাও আছে ভেতরে, থিয়েটারটাও আছে। আমি ইন্টারেস্টিংলি বাংলাদেশে প্রথম আমি প্রোডাকশন ডিজাইন শুরু করেছিলাম, সেটা বাংলাদেশে প্রোডাকশন ডিজাইন এখনো ওই অর্থে কেউ করে না আসলে। হ্যাঁ, সো এখানে সবাই শিল্প নির্দেশক, আর্ট ডিরেক্টর, মানে শুধু একটা জব করে। আচ্ছা, সো প্রোডাকশন ডিজাইনারের কাজ কিন্তু হচ্ছে একদম কস্টিউম থেকে শুরু করে, মেকআপ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, সেট ডিজাইনার থেকে শুরু করে, আর্ট ডিরেক্টর থেকে শুরু করে, এই পুরো ডিপার্টমেন্টগুলো ওনার আন্ডারে কাজ করেছে। হি ইজ দ্য কি পারসন। সো ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার, অ্যান্ড হচ্ছে সিনেমাটোগ্রাফার।
এই তিনজন হচ্ছে মূল কি টিম, হ্যাঁ, একটা শুটিংয়ের বা একটা সিনেমার। সো এটা আমাদের এখানে ওই প্র্যাকটিসই নেই। ইভেন আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে সেখানেও আসলে শিল্প নির্দেশক হিসেবে পুরস্কার দেওয়া হয়, সেখানে প্রোডাকশন ডিজাইনার কোনো পদই নেই। সো এটা একটা ইম্পর্টেন্ট জব যে হোল জিনিসটা দেখতে পায়, যে কেমন কাপড় পরলে কোন সেটে মানে কি বার্ডস আই লাইটে ভিউ থেকে পুরো জিনিসটাকে পুরো দেখা। জিনিসটা আসলে ভিজুয়ালাইজ করে। কারণ আমি একটু জানতে চাইবো যে ওমেন সিরিজ নিয়ে কাজ করা এটা কেন? এটা হচ্ছে প্রথমত আমার সাবজেক্ট আসলে গ্লোবাল। আমি যে সর্বদৈর্ঘ্য ছবিটা বানিয়েছি সেটাও আসলে গ্লোবাল কন্টেন্ট নিয়ে, গ্লোবাল পলিটিক্স নিয়ে। সো আমার কাছে মনে হয়েছে আমি হিউম্যান বিং, আমি হিউম্যান বিং, আমি জন্ম নিয়েছি পৃথিবীতে। আমি তো জানতাম না আমি এই অঞ্চলে জন্ম নিব, হ্যাঁ। সো এটা তো আমার দোষ না, আমি এখানে জন্ম নিয়েছি। সো আমাকে বর্ডার দিল কেন, মানে আমি কেন আসলে একটাই গ্লোবের মধ্যে তো একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ। সো আমাকে কেন বলা হচ্ছে পাসপোর্ট লাগবে তোমার, এখানে যেতে হবে? এগুলো কে করেছিল? রাজনীতি করেছে, হ্যাঁ। সো আমি গ্লোবালি ভাবছিলাম। সো আমার মনে হচ্ছিল আমি গ্লোবালি একটা সাবজেক্ট নিয়ে কাজ করব। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক স্টাডি করছিলাম তখন। তো তখন আমি দেখেছি যে আসলে গ্লোবালি একটা সময় তো আসলে ছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। অ্যান্ড ইন্টারেস্টিংলি কৃষির আবিষ্কারও কিন্তু মেয়েদের হাতে। সেটা যখন একদম গুহা যুগের ওই সময়ে যখন মেয়েরা প্রেগনেন্ট হতো তখন তাদেরকে ফ্রুটস দিত খাওয়ার জন্য। তো ওরা বাড়তি খাবারগুলো মাটির নিচে রাখতো এবং ওখান থেকেই বীজ ওঠা শুরু হয়েছিল। সো ওখান থেকেই কৃষির শুরু। সো এতগুলো আবিষ্কারের মধ্যে এবং সারা পৃথিবী জুড়ে আপনি দেখবেন বর্তমান সময়ে এসে মেয়েদের, নারী বা ওমেনদেরকে নানা রকম, এটা শুধু নট অনলি বাংলাদেশ, নট অনলি ইন্ডিয়া, এটা সারা পৃথিবী জুড়েই হচ্ছে। সো এটা আমার এক ধরনের প্রতিবাদও এটার বিরুদ্ধে। সেই জন্য আমি বলছি শি দ্য ইউনিভার্স, মানে একটা নারী, একটা ওমেনের কিন্তু ক্ষমতা আছে আসলে আমাকে নেক্সট জেনারেশন দেওয়ার। আমার এখানে একটা পুরুষের সহযোগিতা লাগছে কিন্তু ক্যারি করছে সে। সো অ্যান্ড ইটস আ বিউটিফুল, ইটস আ পাওয়ার। আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একদমই কথা বলছি না, কারণ ওমেন এম্পাওয়ারমেন্টও আমার কাছে মনে হয়েছে যে এটাও একটা পলিটিক্যাল গেমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ওমেন ইজ সেলফ পাওয়ার। এটাই আমরা আসলে নজর করতে পারছি। মানে ওমেনের মধ্যে একটা ইউনিভার্স আছে, ইউনিভার্স আছে, হ্যাঁ। সো সেই ইউনিভার্সটা আসলে সেই গ্লোবটা, যে গ্লোবটার মধ্যে একটা বাচ্চা জন্ম নেয়। সো ওমেনের ভেতরে যে বাচ্চা জন্ম নেওয়ার যে জায়গাটা, সেটাও তো আসলে গোল। আমার ছবিও আছে এরকম যে তার আসলে জরায়ুটা হাতে, সেখানে বাচ্চা আছে তার। সো অ্যান্ড শি ইজ পাওয়ারফুল। সো দ্যাটস ওয়াই আমি ওমেনকে স্যালুট করতে চাই। এই কারণে আমার ওমেন নিয়ে কাজ করা। মানে এখানে কি কালার, কোনো নির্দিষ্ট কালারকে আপনি প্রায়োরিটাইজ করেছেন কিনা? না, আমি অসংখ্য রং নিয়ে আমি নাড়াচাড়া করার চেষ্টা করেছি এবং আমার কোনো পার্টিকুলার রংকে আমার পছন্দ না। সো যেহেতু আমি ছবি আঁকি, আমি যেহেতু আর্ট মিডিয়ামে কাজ করি কিংবা আমি আর্ট সেক্টরে কাজ করি, আমার কাছে সব রঙই সুন্দর। শি দ্য ইউনিভার্স মানে কিভাবে আসলে গ্লোবালি কানেক্ট করে? ইউনিভার্স তো একটা আসলে ইউনিভার্স, এটা তো আর আলাদা করে বলার গল্প নাই। অ্যান্ড ধরেন আমার এখানে সাবজেক্ট হিসেবে আসছে আসলে ওমেন ফিগার, বাট আপনি যে কোনো হিউম্যান বিং এর মধ্যে দুইটা সত্তা থাকে, একটা হচ্ছে নারী সত্তা, একটা পুরুষ সত্তা। যে কোনো হিউম্যান বিং এর মধ্যে এক্স্যাক্টলি, মানে এটা আপনার মধ্যে একটা পুরুষ সত্তা আছে, আমার মধ্যে একটা নারী সত্তা আছে। সো এই একটা মানুষ, যে কোনো মানুষের মধ্যে দুইটা সত্তা থাকে, একটা নারী সত্তা, একটা পুরুষ সত্তা। এটা নারীর বডি আর পুরুষের বডি আলাদা, বাট এই দুইটা সত্তা ক্যারি করে সব মানুষই। সো আমি আসলে আমার ফিলিংগুলো বলেছি, আমার যাপিত জীবনের তাপ, চাপ, প্রেম, ভালোবাসা, হারিয়ে যাওয়া, আবার খুঁজে পাওয়া, এই যে গল্পগুলো আছে সেগুলোই আমি আসলে ক্যানভাসে বলেছি। সেটা বলেছি আমি একটা ওমেন ফিগারের মধ্যে দিয়ে, একটা ওমেন বডির মধ্যে দিয়ে আমি আমার ফিলিংটা বলেছি। দ্যাটস ইট। সো এখানে নট অনলি ওমেন আমার সাবজেক্ট, এটা আমার আসলে হোল গ্লোবাল পলিটিক্স আমার সাবজেক্ট। আপনি আমার পেন্টিংগুলো দেখলে বুঝতে পারবেন যে ডিরেক্টলি আমি পলিটিক্যাল জায়গায় হাত দিয়েছি, মানে আমি একদমই রাগডাক করিনি, আমি ডিরেক্টলি দেখানোর চেষ্টা করেছি। যেমন একটা ছবি আছে আপনি দেখবেন আমার এখানে, ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় না, যেটা ওমেন বডিকে কেটে তিন টুকরা করে ফেলে, পাট করে ফেলে। সো ওইখানে যখন করে তখন ও যে একটা এরকম পাতের মতো ঢুকায়। আমি একসময় ম্যাজিক শিখতাম, রাজীব বসাক আমার বন্ধু। সো ওর সাথে আমি 6 মাস ম্যাজিক প্র্যাকটিস করেছি। সো আমার একটা ছবি আছে, এরকম একটা মেয়েকে কেটে 3 টুকরা করে ফেলা হয়েছে, এরকম মাঝখানে যে কাঠটা দেওয়া ওইটা আসলে একটা মানে আমরা যে তাস খেলি বা কাঠ খেলি সেটা যে টিক্কার তাস, তো এরকম মানে রাজনীতি আমাকে আসলে কেটে টুকরা করছে। মানে আমি একটা সাধারণ মানুষ, আমাকে বাঁচতে দাও, মানে নিজের মতো করে। আমার তো খুব, মানুষের তো খুব বেশি চাহিদা নাই আসলে, তাই না? আসলেই নাই।
এখানে আপনি অয়েল অন ক্যানভাস আর অ্যাক্রিলিক এই দুটো মাধ্যমে কাজ করেছেন। আমার সব মানে 25টার মধ্যে আমার 23টা ছবি হচ্ছে আসলে অয়েল অ্যান্ড ক্যানভাস, অ্যান্ড একটা ছবি হচ্ছে অ্যাক্রিলিক, আর একটা ছবি হচ্ছে অয়েল পেস্টেল। এটা কি এরকম যে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা তুলে আনবার জন্য মাধ্যমটা ইম্পর্টেন্ট? এক্স্যাক্টলি, মানে আমার মনে হয়েছিল যে অয়েলে আমি অনেক বেশি ডেপথে যেতে পারি, অয়েলে আমি অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পারি। হ্যাঁ, আমি আসলে যখন ছবি আঁকা বন্ধ করেছিলাম তখন তো অয়েলই ছিল, আর আমি ওই সময় আসলে টেম্পারা করতাম। আমি অয়েল তখন কিনতে পারতাম না, মানে আমার সে অ্যাবিলিটি ছিল না, কারণ আমি বাসা থেকে কোনো টাকা নিতাম না। তো ফলে আমি তখন, আমার অদ্ভুত অদ্ভুত গল্প আছে। আমার ক্যানভাস বানানোর টাকা ছিল না। আমি আগে সুতির ব্যানার হতো, আপনি এটা দেখেছেন কিনা জানি না, সুতির ব্যানারে ওই রাস্তার মধ্যে ব্যানার, ওখানে হাতে লিখে ব্যানার বানাতো। তো আমি রাতে এগুলো চুরি করতাম, করে ওগুলো আমি ফ্রেমের মধ্যে লাগিয়ে রং করে ওগুলোতে ছবি আঁকতাম। মানে ওরকম ছিল গল্পটা। তো যখন টাকা পয়সা কামালাম তখন ওই যে বললাম 15টা ক্যানভাস বানিয়েছি, কিন্তু 15 বছর এগুলো গায়ে হাত লাগেনি। তো আমার পরে এই সময় এসে মনে হলো যে আচ্ছা, আমি একবার ইন্ডিয়াতে গিয়েছিলাম, তখন আমি বেশ কিছু রং কিনে এনেছিলাম, অয়েল কালার আর্টিস্ট ক্যামেলের। তো ওরা আমাকে একটা স্পেশাল ব্যাগও দিয়েছে, ওগুলো সহ আমি 15 বছর পরে আমি এটা বের করেছি, আমি দেখলাম সব ঠিক আছে। আচ্ছা, তো তখন আমার অয়েল কালার দিয়ে আঁকার একটা টেন্ডেন্সি ছিল যে আমি অয়েল কালার করতে পারি না, আমি করতে চাই। সো এই এক্সিবিশনটা অনেক কিছু আমার প্রথম আমার পেন্টিং এক্সিবিশন, প্রথম আমি অয়েলে কাজ করেছি, প্রথম আমি কিউরেট করেছি। সো অনেক কিছুই প্রথম এটাতে। হ্যাঁ, সো ইটস ইন্টারেস্টিং। আর্টিস্ট হওয়ার জার্নিটা আপনার কিভাবে শুরু হয়েছিল? এটা বেসিক্যালি আমি যে এলাকায় বড় হয়েছি চট্টগ্রামে, আমি আসলে গ্রাম শহর দুইটা মিলে বড় হয়েছি। 71-এর পরে আমাদের অনেক ফ্যামিলিগত চাপ তৈরি হয়েছিল, ফলে আমরা আসলে 6 মাস শহরে থাকতাম, 6 মাস গ্রামে থাকতাম। তো বেসিক্যালি শহরে আমি যে জায়গাটায় থাকতাম ওইটা হচ্ছে সদরঘাট এলাকা চট্টগ্রামে। তো ওইখানে একটা সিনেমা হল ছিল, যেটা হচ্ছে লায়ন সিনেমা হল। হ্যাঁ, তো ওটার পিছনে আসলে ব্যানার আঁকতো, সিনেমার ব্যানার আঁকতো একজন, বেশ মানে সে দেখতে একদম সাদা চুল দাড়ি, এবং একটা মইতে উঠে প্রায় 2তলা সাইজের একটা ব্যানার আঁকতো। আমি অনেক ছোটবেলায় 7-8 বছর বয়সে বোধহয় আমি প্রথম দেখেছি যে শাবানা, রাজ্জাক এদেরকে আঁকছে। হ্যাঁ, এবং এটা আমার একটা ম্যাজিক মনে হয়েছে আমার, মানে একটা বিস্ময়। তো আমি আসলে তখন থেকেই ওইটার মধ্যে ঢুকে গেছি। এবং তারপরে আস্তে আস্তে আমি ছোটবেলায় কি ছবি আঁকা কি করা হতো? আমি আঁকতাম নিজের মতো করে, এবং আমি নানা ধরনের রং দিয়ে আঁকতাম, যে শিমের বিচি, শিমের পাতা, এরকম নানা ন্যাচারাল কালার করে আমি রং করতাম। এবং আমি বেশিরভাগ সময় স্কুলে যেতাম না এগুলো করার জন্য, আমার মা আমাকে পিটুনি দিত। এবং আমি স্কাল্পচার করতাম তখনই, এবং আমার এই যারা প্রতিমা বানায়, সো আমাদের বাড়িতে ইভেন দুর্গা প্রতিমা বানানোর জন্য আসতো। তো ওইটা আমার কাছে আরেকটা ম্যাজিক লেগেছে, কারণ একটা খড়ের দড়ি দিয়ে বেঁধে বেঁধে ওইটাকে আবার একটা রূপ দেওয়া হয়, এবং অসাধারণ। তো আমি নিজেও চেষ্টা করতে শুরু করলাম। আমি আসলে ইন্সপিরেশনের জন্য কারোর জন্য অপেক্ষা করতাম না, আসলে আমার নিজের ইন্সপিরেশন আমার নিজের ভেতরেই ছিল। এবং ইন্টারেস্টিংলি আমি যখন চারুকলায় ভর্তি হই প্রথম ইয়ার থেকে, আমি আসলে আর কোনোদিন মানে আমার বাসা বাড়ি কোনোদিন যাইনি আসলে 5 বছরে। আমি কোনো কারোর সাথেই যোগাযোগ রাখিনি। আমি 24 আওয়ার্স ছবি এঁকেছি। আচ্ছা, এবং এর মাঝখানে আমি থিয়েটার করেছি, মাঝখানে আমি সিনেমা দেখেছি আলিয়াসের তখন একজন চিরঙের একজন ডিরেক্টর ছিলেন এরিক ব্লদা, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো। ওর বাসায় গিয়ে গিয়ে আমি ফ্রান্সের মুভিগুলো দেখতাম, যেগুলো আসলে বাইরে দেখা হতো না বা দেখাতো না। তো ওইসব জায়গা থেকে আমার অন্য একটা বন্ডিং তৈরি হয়েছিল। তো ওই কারণে আমার আসলে আমার নিজের ইন্সপিরেশন আমার নিজেরই ছিল। ইভেন রোজার মাসে 1 মাস বন্ধ থাকতো, তখনও আমি যেতাম না, আমি একলাই থাকতাম আচ্ছা হোস্টেলে। মানে আর্টিস্ট হওয়ার যে জার্নিটা আমার মনে হয় যে ওইখান থেকেই ভেতর থেকে এসেছে, যে জীবনটাকে আসলে কিভাবে দেখতে হয়। আমি নরমালি এমনি তো আমাকে যারা চেনে, থিয়েটারটাও আপনাকে নিশ্চয়ই অনেক হেল্প করেছে। আমি আসলে এগুলো আমি বলবো এগুলো আমার সিনেমার প্রস্তুতি। আমি রেগুলার, আমার বাবা আমাদেরকে আসলে সিনেমা দেখতে উদ্বুদ্ধ করতেন কিভাবে, প্রতি সপ্তাহে যেদিন সিনেমা রিলিজ হতো, প্রথম দিকে রোববার হতো, তারপর শুক্রবার হতো, আমাদের ভাই বোন আমরা 4 জন, আমাদেরকে নিয়ে আমার কাকার দায়িত্ব ছিল প্রথম দিন লাস্ট শো দিতে হবে 9টা-12টা, মানে আমরা লেখাপড়া শেষ করবো 9টা-12টা আমাদের শো দেখতে, এটা বাধ্যতামূলক প্রতি সপ্তাহে। সো তার মানে আমার বাবা সিনেমা প্রেমিক, তো সেখান থেকে এক ধরনের বাংলা সিনেমা দেখার অভ্যাস তৈরি হয়েছিল।
কলেজে ভর্তি হওয়ার আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে এই আলিয়াস ফার্সি ডিরেক্টর অন্য সিনেমাগুলো দেখে তখন আমার আসলে মনে হচ্ছে আচ্ছা সিনেমাটা আসলে আমি যে আর্টটা করতে চাই সেটা আরো বড় স্কেলে করার সম্ভব, ক্যানভাসটা বড়, আমি 360 ডিগ্রি আমি আসলে দেখাতে পারি। হ্যাঁ, তো তখন আমার কাছে মনে হয়েছে আমার বড় ইকুইপমেন্ট থাকতে আমি কেন ছোট ইকুইপমেন্ট নিয়ে হাঁটবো। মানে আমার কাছে এখন যদি ধরেন ধরলাম যে আমার একটা প্রাইভেট জেট আছে, তো ওইটা রেখে আমি কেন বাসে করে যাব। সেটাই। তো আমি তখন সিনেমার জন্য শুরু করলাম। আমি সত্যি আমি যখন আর্ট কলেজ শেষ করে আমি ধরেন আমার ডিজাইন খুব পছন্দের সাবজেক্ট ছিল না। আমি যখন পড়তাম তখন আমার টিচারকে বলা ছিল যে আমি মানে ডিজাইন জমা দেবো না, স্কেচ জমা দেবো। উনি আমাকে ডিজাইনে মার্ক দিত। তো আমি যখন পাশ করে বললাম তখন দেখলাম আমার তো আসলে কিছু মানে ইনকাম করতে হবে বা আমাকে বাঁচতে হবে এখানে। তো আমি দেখলাম যে আমাকে ডিজাইনই করতে হবে। তো তখনও কম্পিউটার গ্রাফিক্স আসে নাই আমি যখন শুরু করি। আসলে আমাদের প্রত্যেকেরই অনেক না বলা কথা থাকে যেগুলো হয়তো শব্দ দিয়ে বলা সম্ভব না, কিন্তু শব্দ ছাড়াও আর্ট বা থিয়েটার এগুলো দিয়ে বলা যায়। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। মানে যা শব্দে বলা যায় না তার জন্যই আসলে আর্ট তৈরি হয়েছে। একদম। এবং এই গল্পগুলোই বলে যান। অনেক অনেক শুভকামনা রইল আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ এবং দর্শককে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আমি সবাইকে সারা দেশের মানুষকে আমন্ত্রণ জানাবো আমার এই প্রদর্শনীটি দেখার জন্য, কারণ আপনি যত বেশি শিল্পের সাথে থাকবেন, আর্টের সাথে থাকবেন, আমার মনে হয় আপনি তত বেশি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং জীবন অনেক সুন্দর, ভালো থাকবেন। একদমই তাই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিদিন।